বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাববেন যে হঠাৎ করে ধান গাছের কাছে কেন এনেছি। কিন্তু এই ধান গাছগুলো আপনারা জানেন যে ধান থেকে যে চাল আমরা খাই, সেই চাল কিন্তু প্রথমত রাসায়নিক সার দিয়ে চাষ করা হয়। তারপর যখন সেগুলোকে পালিশ করা হয়, সেটা হয়ে যায় আমাদের শরীরের পক্ষে আরও মারাত্মক ক্ষতিকর। কিন্তু এখানটায় এই যে ধানগুলো দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি হয়েছে। আমি যতটুকু দেখাচ্ছি ঠিক ততটুকুই, তার বাইরে কিন্তু এখানে যেমন এগুলো হচ্ছে রাসায়নিক সার প্রয়োগ করা হয়েছে। দুটোর মধ্যে তো আমি বিশেষ কোনো তফাৎ দেখতে পাচ্ছি না, বরঞ্চ বেশি ভালো লাগছে এই যেটা অর্গানিকভাবে করা। তবে যিনি করছেন, আমি ওনার পরিচয় আপনাদের কাছে দিয়ে দেব। আর একটা সবজি খেতে যাব, সেখানটায় গিয়ে সে পরিচয়টা দিয়ে দেব এবং জেনে নেব যে অর্গানিক বলতে কিভাবে ঠিক করা হচ্ছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো দাদা কি আছে? মানে এগুলো কি কাজে লাগে এর ক্ষেত্রে, ধান চাষের ক্ষেত্রে? জমির আগাছা, এগুলো জমির আগাছা। এগুলো এভাবে রাখা কেন? এগুলো ওই জমি থেকে তুলে ঢিপি করে দিয়েছে, দিয়ে জমিটাকে পরিষ্কার করেছে। আচ্ছা, এগুলো কি ডিকম্পোস্ট করা হবে? এগুলোই ডিকম্পোস্টের পরেই কম্পোস্ট। আচ্ছা, তার মানে এইগুলোই আর কি এই গাছের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, আর এমনি কোনো রাসায়নিক সার দেওয়া হয় না? হয়, সেটা পরিমাণে কম, এবং সেটা আমি খুব কম পরিমাণে ব্যবহার করি। মানে রাসায়নিক মানে কি বলে, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড তো দিতে হয়, কিন্তু সারটাও কি দিতে হয়? রাসায়নিক সার, হ্যাঁ, অল্প মাত্রা দিতে হয়। অল্প মাত্রা। সেটা কোন সময়? সেটা এই 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 যে নিড়ান চলছে, কালকের দিনটা নিড়ালে জমিটা আমার নিড়ান হয়ে যাবে, এরপরে দিয়ে দেবো। আচ্ছা, চাপান হিসাবে একবারে আমি একবারই দিয়েই শেষ করি। কিন্তু একবারই দেবেন? কিন্তু নিশ্চয়ই তো অন্যান্য চাষিরা 3 বার সার দেয়। আচ্ছা, সেই জায়গায় একবার দেয়া হয়। ওটা একবার দিয়ে, একবার দিতেই হয় নাকি? লাস্টের দিকে মনে হয় ওই 10% মানে ইউরিয়া হালকা করে, মানে বিঘেতে 8 থেকে 10 কিলো। আচ্ছা, নাহলে এইবার আমি চাপানে দেবো সুফলা, মানে 14-35 যে সুফলা, আর আপনার খুব হালকা করে একটু লবণ, যেটা। আচ্ছা, ধান চাষ সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, সেটাও জানা হয়ে গেল। আর আমার যে বন্ধুরা দেখছেন, তাদেরও একটা আইডিয়া হয়ে গেল যে আমরা কি খাই সেটা অন্তত আমাদের জানা দরকার। চলুন তাহলে এবার সবজি খেতে যাই। নমস্কার, আমি সোনালি। গ্রিন থাম চ্যানেলে সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। গ্রিন থাম চ্যানেলের মাধ্যমে আজকে এমন একটা জায়গার ভিডিও আমি তুলে ধরব, যেখানে ক্ষেতের মধ্যে অর্গানিকভাবে ফসল উৎপাদন হচ্ছে, শাকসবজি চাষ হচ্ছে এবং সেগুলো বাজারজাত হচ্ছে। কিভাবে হচ্ছে সেই নিয়ে কথা বলবো, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে যে চাষি ভাই আছেন, এখানে যে উৎপাদনগুলো করছেন শাকসবজি, সেটা অর্গানিকভাবে কিভাবে হচ্ছে সেই সমস্ত কিছু বলবো। ভার্মি কম্পোস্ট নিজেরাই উৎপাদন করে এবং সেটা ফসলের ক্ষেত্রে ব্যবহার করছেন। কিভাবে করছেন সেটা আমরা দেখে নেব। চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি চলে এসেছি একটা সবজি খেতে। এই ক্ষেতে যিনি আর কি এই ক্ষেতটায় চাষাবাদ করেন, ওনাকে আমি পেয়ে গেছি, একটু কথা বলে নিই। দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা একটু বলুন। কেশব মণ্ডল। আচ্ছা, লোকেশনটা কি এখানে, মানে মানুষ জানবে কি করে যে কোথায়? হ্যাঁ, কল্যাণপুর স্টেশন, চণ্ডীপুর বাজার। কল্যাণপুর স্টেশন পশ্চিম দিকে চণ্ডীপুর বাজার, ওখান থেকে চণ্ডীপুর গ্রাম, মলয়াপুর গ্রাম আমাদের। আচ্ছা, মানে স্টেশন থেকে হাঁটা রাস্তা না কিছুতে আসতে হবে? আপনার টোটো আছে, অটো আছে, রিক্সা আছে, রিক্সা যেটা বলা হয়। দেখুন বন্ধুরা, অনেকেই তো চাষ করি, আমরা ছাদ বাগান করছি, বাগান করছি, কিন্তু এখন আমাদের উদ্দেশ্য যেটা হচ্ছে, আমরা অর্গানিকভাবে কিভাবে চাষ করব যাতে আমাদের শরীরের কোনো ক্ষতি না হয়। আমরা তো অনেক কিছুই বাজার থেকে সবজি ফসল কিনে খাই, কিন্তু তার ফলাফলটা আমরা ইতিমধ্যেই টের পাচ্ছি যে তার ফলে আমাদের শরীরের পার্শ্ব প্রতিক্রিয়াটা কিভাবে হচ্ছে, আমাদের শরীরে কতটা ক্ষতি হচ্ছে। তো এই বিষয়ে দাদা কি বলবেন আপনি?
যে অর্গানিক ভাবে কেন করার জন্য মানে উদ্যোগটা নিলেন? অর্গানিক ভাবে আমি উদ্যোগ নেওয়ার এই কারণে, মানুষ ক্রমান্বয়ে রোগগ্রস্ত হয়ে পড়ছে। রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশকের ব্যবহারের ফলে অধিক পরিমাণে চাষিরা ব্যবহার করে থাকে, এরা ঠিকমতো বোঝে না, অধিক পরিমাণে দিয়ে দেয়। আপনার বিকেলবেলা কীটনাশক সবচেয়ে মানে খতরনাক কীটনাশকটা বিকেলবেলা ব্যবহার করলো, সকালবেলা সেই সবজিটা বাজারে তুলে বিক্রি করছে, সেটা তো অবশ্যই ক্ষতিকারক। এবং জমি মাটি পরীক্ষা না করে অযথা পরিমাণে রাসায়নিক সার ব্যবহার হয়, তাতে আপনার ফসলের ক্ষতি, মাটির ক্ষতি এবং অর্থনৈতিকভাবে ক্ষতি, এবং ফলনও কমে যায়। একই জমিতে বারবার চাষ করা যায় না। সেই জন্যে অবশ্যই জৈব সারের ব্যবহার করতেই হবে। তো আপনি এখানে জৈব সার বলতে কি প্রয়োগ করেন? এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছি, বেগুন কি প্রথম হচ্ছে না তুলে নিয়েছেন এর আগে? আমি 2-3 বার তুলেছি। আচ্ছা, তারপরে এখনো পর্যন্ত ফুল আছে, ফলনও আছে, আমি দেখাবো। কি সার দেন এতে? এখানে আমি সাধারণত ওই ভার্মি কম্পোস্ট আছে, আর মাঠের যেসব আগাছা আছে সেগুলোকে আমি পচিয়ে নিয়ে জৈব সার তৈরি করে নিই। গাছের পাতাগুলো একটু কাছ থেকে দেখাই, একদম ডার্ক সবুজ আর কি সুন্দর তাজা দেখতে। এই দেখুন বেগুন এই যে, হ্যাঁ। এবার রাসায়নিক সার প্রয়োগ হলে জিনিসটা অনেক বড় হতো, তাই তো? আর অর্গানিক ভাবে জিনিসগুলো, ওই একটা বেগুন আছে, এটাও কিন্তু যথেষ্ট বড় হয়েছে। সাইডে টমেটো রয়েছে। তো আপনারা কি বাজারজাত করেন না নিজেদের খাওয়ার জন্য করা হয়, তাই তো? বাজারজাত। এই সাইডে টমেটো, হ্যাঁ, সব একে একে দেখাচ্ছি, আগে বেগুনটা দেখিয়ে নি। আর এখানে আছে বিনস। সবে বিনস ফুল ধরেছে, বিনস ধরেছে, এইসব ফুল বিনস ধরেছে, এই তো বিনস হয়েছে। বিনস কিন্তু একটা গাছে প্রচুর হয়। এইটার ভ্যারাইটি কি আছে? মানে অনেক বিনস আছে একটু সেই বড় হয়ে যায়, আর এটা দেখছি এটা মোটামুটি উচ্চ ফলন, মানে চাইনিজ না ফ্রেঞ্চ বিনস যেটা বলে, সেটাই কি? হ্যাঁ হ্যাঁ, এটা চাইনিজ বিনস। একবার তুলে নেওয়ার পর কতবার হয় তা? যতদিন ঠান্ডা থাকবে নাকি? না, আপনার যদি ওকে ট্রিটমেন্ট করা যায়, মেরামতি করা যায়, সবসময় পরিচর্যা করা যায়, অনেক দিন ফসল দেয়। আচ্ছা, মোটামুটি গরমের আগে পর্যন্ত? না, গরমের সময় হয়। গরমের সময় হয় একদম জ্যৈষ্ঠ মাস পর্যন্ত হবে, এখন থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। আচ্ছা, এখানে কিন্তু মে জুন পর্যন্ত হবে, অনেকটা জায়গায় আছে, মে মাস পর্যন্ত হবে। আমিও এবারে আমার ছাদ বাগানে চাষ করেছি, অল্প হয়েছে কিন্তু খেয়েওছি। মানে একটা গাছেই প্রচুর পরিমাণে হয় দেখেছি। তাহলে শুধু ভার্মি কম্পোস্টের উপর চলে নাকি আরো অন্য কিছু দেন? কোনো মিক্স আর কিছু? কম্পোস্টেই চলে যায়। আচ্ছা, আরো আছে, এখানে আছে খুব বড় বড় টমেটো, দেখেই লোভ হচ্ছে কিন্তু। আমার গাছে এসছে সবে ছোট ছোট, মানে টমেটো একসাথে প্রচুর হয়। আমি কয়েকটা গাছ হলে আমি এতে থেকে তুলে বিক্রি করে দিয়েছি, কাঁচা টমেটো বিক্রি করে। হ্যাঁ, কাঁচা টমেটো খেতে ভালো লাগে রান্না করে। একটা ক্ষেতের মধ্যে কিন্তু এটা চাষ করা হয়েছে, বেগুন টমেটো। ক্ষেতের মধ্যে যে কত রকম চাষ করা যায়। হ্যাঁ, একটু টমেটো, বেগুন, বিনস, এটা যেমন হয়েছে একটু বেড়া বেড়া মতো করে দিয়েছেন, তাই তো? হ্যাঁ। আর উপরে যে ইয়ে কেন, মানে জালি কেন? পাখির জন্য, পাখির জন্য খেয়ে নেয়। করলা রয়েছে, উচ্ছে করলা। চলুন। আচ্ছা, এদিকে আমি শুধু টমেটোটা দেখাচ্ছি, এর এপাশে কিন্তু বেগুন আর বিনস। ওদিকে সিম রয়েছে। এখানে কচুরি পানাগুলো ফেলে রাখা কি এগুলো ডিকম্পোস্টের জন্য? এই দুটো কাজ করবে, আপনার রসটাকে ধরে রাখবে, আচ্ছা, জলটাকে আচ্ছা আচ্ছা অনেকদিন ধরে রাখবে, মানে ড্রাই হয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ। আর এটাই পচে আবার কম্পোস্টিং হয়ে যাবে। হ্যাঁ, ওরাই আবার ওদের খাদ্য হয়ে যাবে। এখন তো কারোর মাথাতেই আসে না যে এই রকম ভাবেও আর কি মানে চাষ করে আমরা অর্গানিক ভাবে খেতে পারি। আমাদের একটু শরীরের কথাটা মাথায় রেখে আমি এই ধরুন কীটনাশক আমি না দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, দিলে অন্তত যতদিন সম্ভব না ফসল না তোলার চেষ্টা করি। আসলে বেগুন গাছে না একটু পোকা ধরি অন্যান্য গাছের থেকে, সেটা দিতেই হয়। আর বেশি ব্যবহার করলে বেশি দিতে হয় কীটনাশক, না দিলে তো ওদের একটা রেজিস্ট্যান্ট পাওয়ার, ওদের যেহেতু জৈব সার তৈরি এদের একটা রেজিস্ট্যান্ট পাওয়ার বেশি আছে।
বেশি খুব তাড়াতাড়ি পোকামাকড় অ্যাটাক করতে পারে না, আক্রমণ আচ্ছা। করতে পারে না। আর এখানে আছে উচ্ছে গাছ, কটা আছে উচ্ছে গাছ? হ্যাঁ এদিকটা আছে, ও আস্তে আস্তে হয়ে যাবো, আস্তে আস্তে গরম পড়বে, হুম বেগুন তখন তো পোকা বেশি এসে যাবে না, হুম হুম। ও আস্তে আস্তে জুড়ে যাবে। এখানে নেটের ওপরে কিন্তু পারেন কি করে তাহলে? নেট তলা দিয়ে তলা দিয়ে, তলা দিয়ে ভালো দেখা যায়। আপনার এই উদ্যোগ কিন্তু খুবই ভালো। যে সমস্ত চাষি ভাইরা আছে তারা যদি এইভাবে কিছুটা পরিমাণে জমিতে অন্তত করেন তাহলে কিন্তু সবার শরীরের কথা। এইসব দেওয়া রয়েছে, হ্যাঁ এগুলো রস ধরে রাখে, এগুলো সারও হয়ে যাবে পরবর্তীকালে। হ্যাঁ আর এগুলো আমি ভর্তি করে দেবো, ওই অ্যাজোলা ছিল আমার পুকুরে হয়েছে, হ্যাঁ। ওগুলো তুলে নিয়ে ওইদিকে দিয়ে দিয়েছি। অ্যাজোলা বলতে ওই কচুরি পানার? না ওটা অ্যাজোলা, ওতে ও জমিতে ধান চাষের পরে ওটা দিতে হয়। ও আচ্ছা, আগাছা হবে না এবং ও নাইট্রোজেন মানে জলেতে করে, দ্রবণ করে দেয়। আচ্ছা দাদা, গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন জাতীয় খাবার তো দরকার, যেটা ভার্মি কম্পোস্টের মধ্যে পাওয়া যায়, কিন্তু একটু তো পটাশও দরকার হয় যখন। সব আছে ওর মধ্যে দিয়ে। হ্যাঁ সেটা কি মানে কিভাবে পায়? এর মধ্যেই সব আছে, এটার মধ্যে সব আছে। আর দোকান থেকে এই যে এইগুলো, দোকান থেকে কিছু পরিমাণ ওই পটাশ দিতে হয়, ওই মিউরেট অফ পটাশ। হ্যাঁ সেই জন্য ওই আপনার যেটা সুফলা বলা হয় এনপিকে 10-26-26 10-26 বা 14-35 যেটা এনপিকে যেটা ওইটা একটু ব্যবহার করতে হয়। আচ্ছা শেষের দিকে? শেষে না, প্রথম দিকে দেওয়াই ভালো। আচ্ছা কত পার্সেন্ট তাও দেন? পটাশটা তো প্রথম থেকেই থাকাই ভালো। আচ্ছা মানে ধরুন 80% যদি জৈব সার হয় তাহলে 20% রাসায়নিক, নাইট্রোজেন, ফসফেট, পটাশ। হ্যাঁ তাও ঠিক আছে, কারণ আমরা বাজারে যে জিনিস খাই না, এখন যে ফুলকপি বাঁধাকপি দেখছি এক ফোঁটাও কিন্তু টেস্ট নেই। আমার এই চণ্ডীপুরে আমি আমার ভাড়া ভাই ছিল, আমার একটা মার্কেট তৈরি হয়ে গেছিল, সে ওই বিদেশে কাজে চলে গেছে চাকরিতে, সেই জন্য আমার হয়তো কেউ মূল্য দেয় না, কিন্তু আমি নিজে থেকে সন্তুষ্ট যে আমার সবজিটা বেটার, কারণ আমি যতটা সম্ভব রাসায়নিক সার কম দেওয়ার চেষ্টা করি, রাসায়নিক কীটনাশক দেওয়ার। যারা খাবে তারা বুঝতে পারবে আর সেই মতোই তারা কিনবে। আমার এই বাগান দেখলে বুঝতে হবে যে কতটা মানে সুপরিকল্পিত ভাবে চাষ। এমনিতে গাছ দেখেই বোঝা যাচ্ছে, আর আমি যখন এসছি আর বন্ধুদের দেখাচ্ছি, সুতরাং আমাকে নিজেকেও টেস্ট করে দেখতে হবে। আমি যাওয়ার সময় নিয়ে গিয়ে টেস্ট করে দেখব যে সত্যি জিনিসটা বাজারের থেকে কতটা তফাৎ, সেটা আমাকে যাচাই করে তারপরে আমার বন্ধুদেরকে জানাতেই হবে। যদি ভালো হয় তাহলে কিন্তু আমি ভিডিওটা পোস্ট করব, না হলে নয়। অবশ্যই আমি তো চাই যে এইরকম কিছু একটা হোক। ওই আমি পুকুর থেকে এইগুলো হচ্ছে গাইজলা, এটা এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। আচ্ছা বুঝেছেন? আচ্ছা ওটা যেমন এটা পচে যাওয়ার, তার সঙ্গে আপনি দেখতে পাচ্ছি ওই যে কফি পাতা, মানে যেগুলো নষ্ট হয়ে গেছে এখানে ফেলে রাখেন। আমরাও যেমন সবজি পচা বা পাতাগুলো দিয়ে ইউজ করি সেইভাবেই আর কি। ওনার মুখে শুনলেন যে কিভাবে অর্গানিকভাবে করে, এবং তার আমি তো বলেও দিলাম যে আমি কিছুটা নিয়ে যাব, নিয়ে গিয়ে খেয়ে দেখব। এখানে আছে ছোট সরু বেগুন, যেগুলো মানে অনেক রকম বেগুন দেওয়া আছে। হ্যাঁ সবুজ আছে দেখছি, লাল মোটা বেগুন, সরু বেগুন। আর আপনারা চারাটা কোন সময় লাগিয়েছেন? এটা আপনার পুজোর আগে না পরে? পুজোর পরে, নভেম্বর ডিসেম্বর, নভেম্বর। আচ্ছা কতবার তাও ফলন হবে তুলে নেওয়ার পর? এই এখন অনেক দিন চলবে বেগুন গাছগুলো। হ্যাঁ বেগুন গাছে এখন আপনার সেই যদি না বন্যা হয়ে যায় আপনার সেই পূজা পর্যন্ত হবে, পূজার পরে আবার ফের নতুন চাষ হবে। তার মানে গরমেও এটা চলবে, গরমের আলাদা কোনো লাগাতে হবে না, তাই তো? না কেবলমাত্র আমি ওই লাইনটা, ওই সিম গাছ তো চৈত্র মাস পর্যন্ত রাখা হয়, তারপর ওদিকে লাউ গাছ আছে না কুমড়ো গাছ? না ওটা কুমড়ো গাছ। কুমড়ো গাছ। আপনাদের কত বিঘা জমি আছে? আমাদের জমি মোটামুটি বিঘে 2-3 আছে আর কি। আচ্ছা সবই চাষ করেন? হ্যাঁ। আচ্ছা এতগুলো তুলেছি, এগুলো হচ্ছে ওলকপি।
নিজের হাতে কিন্তু বাজার করছি, একদম ক্ষেত থেকে। কিছু টমেটো তুলেছি, দাদা বললেন নিজের হাতে তুলতে। নিজের হাতে তোলার আনন্দ তো আপনারা বোঝেন যারা ছাদ বাগান থেকে আর কি করেন। এটা আমাকে টেস্ট করে দেখতে হবে কেমন টেস্ট, তারপরে আপনাদের জানাবো। যে টমেটো বেশি নিয়ে লাভ নেই, টমেটো নিয়েছি, ওলকপি নিয়েছি, ওইদিকে ওলকপি আছে, ওইদিকে একটু ওলকপি গাছ এই যে। আচ্ছা, এবার বেগুন নেব। বেগুনটা আমি ঠিক বুঝতে পারছি না। এবার দাদা তুলে এনে দিচ্ছে কিছু বেগুন, মোটামুটি এই ব্যাগটা ভর্তি করে নিয়ে যাব। তাহলে বন্ধুরা আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগছে, আমি তো খেয়ে জানাবোই কেমন। আচ্ছা, এখানে আমি দেখাই যে কিছু অ্যাজোলা, যে জিনিসটা আমি জানতাম না এখানটায় আছে। এগুলো কি নিজে থেকেই হয়? হ্যাঁ। আচ্ছা, এটা কি কাজে লাগে একবার একটু বলে দিন। এটা জমিতে বিশেষ করে ওই যেসব জমিতে ধান রোয়া হয়, রোয়ার পরে জল ছেড়ে দিলে, জলে বাদিয়ে দিয়ে তাতে ওইটা ছেড়ে দিলে আগাছা যেমন হয় না, ও বাতাস থেকে নাইট্রোজেন ধরে নিয়ে জলে দ্রবীভূত করবে, সেটা ধান গাছ নিতে পারে, নিয়ে নাইট্রোজেন চাহিদাটা পূরণ করতে পারে। এবং পরবর্তীকালে ওই জমিতে জল দেওয়া বন্ধ হয়ে গেলে ওটা পচে গিয়ে আবার সারে পরিণত। আবার সারে। তো এটা কি আপনাদের চাষ না এমনি হয়েছে? এটা প্রাকৃতিক ভাবেই হয়েছে। প্রাকৃতিক ভাবেই হয়েছে। এরকম যেখানে যেখানে এটা জল সবাই থাকে, চেনে না, হ্যাঁ, এটা জানতে হয়। একটু কাছ থেকে দেখালে, একটু বড় করে দেখালে একটু সুবিধা হয় যে অ্যাজোলাটা। আচ্ছা, বন্ধুদের জন্য আর একটা সুখবর। আমি যেখানে দাঁড়িয়ে আছি কল্যাণপুর, আমি তো বলে দিয়েছি অ্যাড্রেসটা, দাদা বলে দিয়েছেন। সেখানে একটা ভার্মি কম্পোস্টের কারখানা অলরেডি চালু আছে, কিন্তু আমি সেই ভিডিওটা কিছুদিন পরে রিলিজ করব। আপনারা দেখতে পাবেন একদম কেঁচো সমেত যে ভার্মি কম্পোস্ট আর কি, পুরো প্রসেসটা আমি দেখাবো। যিনি করছেন উনি দেখাবেন, বুঝিয়ে দেবেন। তো আপনারা এইভাবে আমার সঙ্গে থাকলে দেখতে পাবেন যে এরকম গ্রাম বাংলায় গিয়ে আমি ভিডিও করছি, এবং যাতে সব মানুষের উপকার হয় সেই রকম একটা কিছু চেষ্টা। এটা আমি আসছি, মানে কিছুদিন পরেই নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকবেন। আজকে তাহলে ভিডিও এখানে শেষ করছি।